আজকের আলোচনা ট্রাস্ট এমএফ মাল্টি ক্যাপ ফান্ড নিয়ে। এটা একটা নতুন ফান্ড অফার, মানে এনএফও আসছে সামনেই। তো হাতে যা তথ্য আছে সেগুলো একটু দেখে নেওয়া যাক কি বলছে। হ্যাঁ, একদম। আমাদের লক্ষ্য হলো ফান্ডটা ঠিক কেমন, কিভাবে কাজ করবে, মানে এর ভেতরের কৌশলটা কি, আর কাদের জন্যই বা এটা ভালো হতে পারে সেই বিষয়ে একটা বলতে গেলে স্পষ্ট ধারণা দেওয়া। আচ্ছা, তো প্রথমেই তাহলে মাল্টি ক্যাপ ফান্ডের যে মূল আইডিয়াটা সেটা একটু বুঝে নিই। মানে সেবির যে নিয়মটা আছে, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ সবগুলোতে মিনিমাম 25% করে রাখতেই হবে। ঠিক তাই। মানে মোট টাকার 75% তো একরকম লকড হয়ে গেল এই 3 ক্যাটাগরিতে। কিন্তু আসল জায়গাটা হয়তো ওই বাকি 25%। ওইটা ফান্ড ম্যানেজারের হাতে। ও আচ্ছা, মানে ওই 25% উনি ইচ্ছে মতো সরাতে পারবেন বাজারের অবস্থা দেখে। হ্যাঁ, অনেকটা তাই। উনি চাইলে বিভিন্ন মার্কেট ক্যাপে ঢালতে পারেন, এমনকি ডেট ইনস্ট্রুমেন্টও নিয়ে যেতে পারেন। এটাকে বলে ডাইনামিক অ্যালোকেশন, মানে প্রয়োজন অনুযায়ী বদলানো। ইন্টারেস্টিং। একদিকে বেশ নিয়ম মেনে চলা, আবার অন্যদিকে একটু স্বাধীনতাও। তো এই মডেলে ব্যালেন্সটা কিভাবে হয়? মানে স্টেবিলিটি, গ্রোথ, আবার নতুন সুযোগ, এই তিনটের মেলবন্ধন। দেখুন, লার্জ ক্যাপ সাধারণত দেয় স্টেবিলিটি, মানে স্থিতিশীলতা। মিড ক্যাপ থেকে গ্রোথের পোটেনশিয়ালটা আসে। আর স্মল ক্যাপ হলো গিয়ে ভবিষ্যতের মাল্টি ব্যাগার খোঁজার জায়গা, মানে উদীয়মান সুযোগ। ফান্ডটা এই তিনটেরই সুবিধা নিতে চায়। আর এদের ইনভেস্টমেন্ট ফিলসফি, মানে কিভাবে স্টক বাছে এরা? ওটা বেশ, মানে কয়েকটা জিনিসের উপর জোর দেয়। ফান্ডামেন্টাল অ্যানালিসিস তো আছেই, তার সাথে রিলেটিভ ভ্যালুয়েশন, মানে তুলনামূলক বিচার করে দেখে কোনটা সস্তা বা দামি। টার্মিনাল ভ্যালু ইনভেস্টিং, মানে কোম্পানির দীর্ঘমেয়াদী ভ্যালু বোঝার চেষ্টা। আর গার্ভ, এটা কি? মানে গ্রোথ অ্যাট রিজনেবল ভ্যালুয়েশন। একটু সহজ করে বললে। হ্যাঁ, গার্ভ হলো মানে এমন কোম্পানি খোঁজা যাদের বৃদ্ধি ভালো হচ্ছে, কিন্তু শেয়ারের দামটা এখনও রিজনেবল, মানে খুব বেড়ে যায়নি। সস্তায় ভালো গ্রোথওয়ালা স্টক, এরকম আর কি। অতিরিক্ত প্রিমিয়াম না দিয়ে গ্রোথ কেনা। আচ্ছা, বোঝা গেল। খুব দামি নয়, কিন্তু বাড়ছে ভালো। আর পোর্টফোলিওতে নাকি 40 থেকে 60টার মতো স্টক থাকবে। বেশ ফোকাসড লাগছে তো। হ্যাঁ, হাই কনভিকশন পোর্টফোলিও যাকে বলে, মানে যেগুলো বাছা হবে সেগুলোর ওপর ভরসা বেশি থাকবে। আর মার্কেট ক্যাপের ব্যাপারটা তো জানেনই। হ্যাঁ হ্যাঁ, ওই প্রথম 100টা লার্জ ক্যাপ, তারপর 101 থেকে 250 মিড ক্যাপ। একদম। আর 251 থেকে বাকি সব স্মল ক্যাপ। মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী ভাগটা হয়। তো এই পুরো স্ট্রাকচারটা দেখে কাদের জন্য এটা বেশি উপযুক্ত মনে হচ্ছে? দেখুন, যারা একটাই ফান্ডে সব রকম মার্কেট ক্যাপের, মানে লার্জ, মিড, স্মল সবগুলোর স্বাদ পেতে চান, তাদের জন্য এটা একটা অপশন। বিশেষ করে যারা নতুন বিনিয়োগ করছেন বা যারা লম্বা সময়ের জন্য থাকতে চান। মানে যারা মার্কেট টাইমিংয়ের চেয়ে টাইম ইন দ্য মার্কেটে বিশ্বাসী। ঠিক ধরেছেন। যারা বাজারের ওঠানামা নিয়ে খুব বেশি মাথা ঘামাতে চান না, বরং দীর্ঘমেয়াদে থাকতে চান। আর অবশ্যই যারা ঝুঁকি আর রিটার্নের মধ্যে একটা ব্যালেন্স খোঁজেন। তবে ঝুঁকিটা কিন্তু আছে। হ্যাঁ, সেটা তো থাকবেই। আচ্ছা, জরুরি তথ্যগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। স্কিমের নাম, এনএফও পিরিয়ড, এইসব। অবশ্যই। স্কিমটা হলো ট্রাস্ট এমএফ মাল্টি ক্যাপ ফান্ড, ওপেন এন্ডেড স্কিম। এনএফও আসছে 30শে জুন, চলবে 14ই জুলাই 2025 পর্যন্ত। আর বেঞ্চমার্ক, যেটা দেখে পারফরমেন্স মাপা হবে? বেঞ্চমার্ক হলো নিফটি 500 মাল্টি ক্যাপ 50-50-50 টিআরআই। এখানে টিআরআই মানে টোটাল রিটার্ন ইন্ডেক্স, মানে ডিভিডেন্ড আইটাও ধরা হয়। ন্যূনতম কত টাকা দিয়ে শুরু করা যাবে? 1000 টাকা, এককালীন বা লামসাম। আর এক্সিট লোড আছে একটা। 180 দিনের মধ্যে টাকা তুললে 1% কাটা যাবে, তারপর আর নেই। ফান্ড ম্যানেজার কারা থাকছেন? মিহির ভোরা আর আকাশ মাঙ্গানি, দুজনেই অভিজ্ঞ। বেশ। উদ্দেশ্য তো দীর্ঘমেয়াদী ক্যাপিটাল গ্রোথ, যদিও গ্যারান্টি নেই কোনো। অ্যাসেট অ্যালোকেশনটা কেমন থাকবে? মানে কোথায় কত বিনিয়োগ হবে? মূলত ইকুইটিতে 75% থেকে 100%। এর মধ্যে আবার লার্জ, মিড, স্মল ক্যাপ প্রত্যেকটাতে 25% থেকে 50% পর্যন্ত হতে পারে। আর বাকিটা মানে 0% থেকে 25% ডেট বা মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে যেতে পারে। আর রিটস বা ইনভেটসে 0% থেকে 10% পর্যন্ত বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে। রিটস আর ইনভেটস মানে রিয়েল এস্টেট বা ইনফ্রাস্ট্রাকচার সংক্রান্ত ইনভেস্টমেন্ট। হ্যাঁ, যেগুলো স্টক মার্কেটে ট্রেড হয়, ওগুলোতেও কিছু অংশ যেতে পারে। সবচেয়ে জরুরি প্রশ্ন, ঝুঁকি কতটা? রিস্কোমিটার কি বলছে?
রিস্কোমিটার বলছে ভেরি হাই, মানে খুব উচ্চ ঝুঁকি। এটা কিন্তু মাথায় রাখা দরকার। বেঞ্চমার্কের ঝুঁকিও একই, ভেরি হাই। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, এই ফান্ডটা বিভিন্ন মার্কেট ক্যাপে বিনিয়োগের একটা বলা যায় ডিসিপ্লিনড কিন্তু ফ্লেক্সিবল রাস্তা। 75% নিয়ম মেনে, বাকি 25% ফান্ড ম্যানেজারের হাতে। একদম। যারা লম্বা সময়ের জন্য বিনিয়োগ করতে চান, একটাই ফান্ডে ডাইভার্সিফিকেশন চান আর ঝুঁকি নিতে রাজি আছেন, তারা এটা দেখতে পারেন। কিন্তু আবারও বলছি, এটা শুধু তথ্যের জন্য। হ্যাঁ, বিনিয়োগের আগে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলাটা মাস্ট। আর স্কিমের সব ডকুমেন্ট, ওই অফার ডকুমেন্ট, এগুলো ভালো করে পড়ে নেওয়া দরকার। অবশ্যই। আর মনে রাখতে হবে, আগের পারফরমেন্স ভবিষ্যতে রিপিট নাও হতে পারে, আর স্কিমের উদ্দেশ্য সফল নাও হতে পারে। ঠিক। শেষ করার আগে একটা জিনিস ভাবছিলাম, যেহেতু 75% বরাদ্দ তো নিয়ম মেনেই হচ্ছে, তাহলে এই ফান্ডের আসল সাফল্য বা আলফা, মানে অতিরিক্ত রিটার্ন, সেটা কি তাহলে ওই বাকি 25% ডাইনামিক অ্যালোকেশন আর প্রতিটা ক্যাপের মধ্যে সঠিক স্টক বাছার উপরই বেশি নির্ভর করছে? খুব ভালো পয়েন্ট তুলেছেন। এটাই কিন্তু আসল প্রশ্ন। ওই 25%-এর সঠিক ব্যবহার আর স্টক সিলেকশন, এই দুটোই হয়তো ঠিক করে দেবে ফান্ডটা লম্বা দৌড়ে কেমন পারফর্ম করবে। এটা বিনিয়োগকারীদের ভাবার বিষয়।